নমস্কার, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি রেফ্রিজারেটর কম্প্রেসারের অয়েল কীভাবে পরিবর্তন করতে হয়। যখন একটি কম্প্রেসারের অয়েল খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে রেফ্রিজারেটর বারবার চকিং করতে থাকে, তখন আপনারা কীভাবে সেই কম্প্রেসারের অয়েল পরিবর্তন করবেন, এ টু জেড আজকে আমি আপনাদের সামনে এটা করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন এই যে কম্প্রেসার অয়েলটি বের করছি, এই কম্প্রেসার অয়েল অনেকটা হলুদ হয়ে গিয়েছে, যার কারণে এই কম্প্রেসার ওভারহিটিং হচ্ছে, তার সাথে ফ্রিজে চকিং হচ্ছে। তো এটাই মূলত হচ্ছে এটার সমাধান। আপনারা এভাপোরেটর, কন্ডেন্সার এগুলো ফ্লাশিং করার পরে আপনারা কম্প্রেসার অয়েলটি পরিবর্তন করে দিবেন। যখন দেখবেন যে কম্প্রেসার অয়েল হলুদ হয়ে গিয়েছে, অন্য রং ধারণ করেছে, তখন অবশ্যই কম্প্রেসার অয়েলকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করা হয় তাহলে এই ফ্রিজে কিন্তু বারবার শকিং সমস্যাটা থেকেই যাবে, আর আপনারা তার ভালো ফলাফল পাবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমি কম্প্রেসার থেকে অয়েলটা বের করলাম, সামান্য পরিমাণ অয়েল পাওয়া গিয়েছে, আর যে পরিমাণ অয়েল পাওয়া গিয়েছে এটা কিন্তু পর্যাপ্ত নয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যখনই আপনারা কম্প্রেসার অয়েল পরিবর্তন করতে হবে, আপনাদেরকে কয়েকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আপনাকে চার্জিং পয়েন্ট দিয়ে আপনাকে অয়েল চার্জ করতে হবে। সাকশন পয়েন্ট দিয়ে কখনো অয়েল চার্জ করা যাবে না। যদি ভুলবশত আপনি সাকশন পয়েন্ট দিয়ে অয়েল চার্জ করে ফেলেন, তাহলে দেখা যাবে ডিসচার্জ দিয়ে সম্পূর্ণ অয়েল পুনরায় বেরিয়ে যাচ্ছে, বের হয়ে আসতেছে। তো অবশ্যই আপনাদেরকে চার্জিং পয়েন্ট দিয়ে, চার্জিং পাইপ দিয়ে আপনাদেরকে অয়েল চার্জ করতে হবে, নয়তো আপনাদের অয়েল চার্জ ওয়েস্টেজ হয়ে যাবে। সাকশন দিয়ে যখন চার্জ করবেন, সাকশন দিয়ে কম্প্রেসারে ইন হবে এবং ডিসচার্জ দিয়ে সেটা পুনরায় আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন হায়ার একটি ফ্রিজ রয়েছে, আমি এটা থেকে কম্প্রেসার খুলে আলাদা করেছি। পুনরায় এটাকে আমি প্রতিস্থাপন করব এটা অয়েল চার্জ করার পরে। তো বন্ধুরা, এখন হচ্ছে কিভাবে অয়েল চার্জ করতে হয়, আপনারা ভিডিওটি পুরো দেখলে বুঝে যাবেন, আর যদি না দেখেন তাহলে আপনাদের এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কম্প্রেসারটিকে চালু করেছি, আর আমি হোজ পাইপের মাধ্যমে একটি বোতলে আমি 150 ml তেল নিয়েছি। এই অয়েলকে আমি সাকশন পাইপকে এখানে চেপে ধরবো। চেপে ধরার পর দেখা যাবে এই যে চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জিং পয়েন্ট এখানে সাকশন করা শুরু করবে, টানা শুরু করবে, আর এই ডিসচার্জ থেকে সেটা থ্রো করবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি সাকশন পয়েন্ট ধরে রেখেছি, আর এই চার্জিং পয়েন্টে হুইচ পাইপ লাগিয়ে আমি বোতলে একটি হুইচ পাইপ ঢুকিয়ে দিয়েছি। এর মাধ্যমে কম্প্রেসার টানছে এবং কম্প্রেসার অয়েল এর ভিতরে চলে যাচ্ছে। তো এভাবে আপনারা চার্জ করবেন। যদি ভুলবশত আপনারা সাকশন দিয়ে অয়েল চার্জ করেন, তাহলে দেখা যাবে পুরো অয়েলটাই কিন্তু আবার বেরিয়ে আসবে। তো অয়েল চার্জ করার সময় আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, তাহলে কখনোই আপনাদের এই অয়েল চার্জ করতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আপনি আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কি সমস্যা হয়েছে, কি সমস্যার কারণে আপনি অয়েল চার্জ করতে পারেননি। তারপর বন্ধুরা, আপনাকে এই ডিসচার্জ পয়েন্ট থেকে আপনাকে বারবার এটা ফ্লাশিং করে দেখতে হবে, একটু আপনাকে চেপে ধরতে হবে, দেখতে হবে যে অয়েল বেরিয়ে আসছে কিনা, অয়েল ডিসচার্জ করছে কিনা। যদি না হয় আপনি কম্প্রেসারটাকে অফ করে দিবেন। কম্প্রেসার অফ করে দেওয়ার পরে আপনাকে কম্প্রেসারে সামান্য পরিমাণ ওয়েল্ডিং ক্যান দিয়ে আপনাকে এখানে হিট দিতে হবে। হিট দেওয়ার কারণ হচ্ছে, যখন আপনি এটাতে অয়েল চার্জ করেছেন, অয়েল চার্জ করার সময় আমাদের যে নর্মাল এনভায়রনমেন্ট রয়েছে, নর্মাল পরিবেশ রয়েছে, এখানে প্রচুর পরিমাণ ময়েশ্চার রয়েছে। এই ময়েশ্চার এই কম্প্রেসারের ভেতরে চলে যায়। কম্প্রেসারের ভেতরে যখনই চলে যায়, তখন তেলের যে গুণাগুণ রয়েছে, গুণাগুণগুলোকে নষ্ট করে ফেলে। সেজন্য অয়েল চার্জ করার পরে অবশ্যই আপনাকে কম্প্রেসারে কিছুটা হিট দিতে হবে, যাতে করে সেই ময়েশ্চারগুলো ভেতরে না থাকে। এরপরে আপনি এক এক করে কাজ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করে নিচে জানাবেন।